স্যার, আপনি ডেকেছিলেন কেন? যদি বলতে তাহলে ভালো হতো, বাসায় যেতেও দেরি হচ্ছে। অনুভব দিয়ার কথা শুনে মাথা তুলে দিয়ার দিকে তাকিয়ে থেকে বলতে লাগলো। ও, আসলে তোমাকে যে বসিয়ে রেখেছি তা তো খেয়াল নেই। তো বলো, তোমার পড়াশোনা কেমন চলছে? ঠিকভাবে পড়তে হবে কিন্তু। জি স্যার, মোটামুটি চলছে। ঠিক আছে, এখন তুমি আসতে পারো। এ বলে অনুভব আবার কাজে মনোযোগী হয়ে গেল। দিয়া তো পুরোই তবদা খেয়ে গেছে। এই একটা কথা বলার জন্য এত সময় বসিয়ে রেখেছে। স্যার কি পাগল হয়ে গেছে নাকি? এগুলো ভাবতে ভাবতে ক্যান্টিনে এসে পৌঁছালো। দিয়া আসতেই ওরা সবাই জিজ্ঞেস করলো অনুভব তাকে কেন ডেকেছিল। দিয়া ওদের সবটা খুলে বলল, কিন্তু শিশির বলল, তুই কি আমাদের মাথা মোটা মনে করেছিস নাকি? যা বলবি তাই বিশ্বাস করব। বলতে না চাইলে না বলবি, কিন্তু আজ হঠাৎ কেন মিথ্যা বলছিস বুঝতে পারছি না। শিশিরের কথায় সাগরও তাল মেলালো। এদের দেখে মেঘেরও সন্দেহ হতে লাগলো। মনে আগেই ধারণা হয়েছিল অন্য কিছু, কিন্তু পাত্তা দেয়নি। এখন ওদের কথা শুনে আর নিজের মনের কথা না শুনে থাকতে পারছে না। এদিকে দিয়া বেচারি ওদের অনেক বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। ক্যান্টিনে ওদের এসব কিছু লুকিয়ে অনুভব এত সময় দেখছিল আর হেসে লুটোপুটো খাচ্ছে। মেঘের চেহারা দেখে অনুভবের বুঝতে বাকি রইল না তার নিশানা ঠিক জায়গায় লেগেছে, তাই সে আরও বেশি আনন্দ পাচ্ছে। মেঘ ওর নিজের ভাবনাগুলো নিজের মধ্যেই রেখে দিল, কারো সামনে কিছুই প্রকাশ করলো না। তারপর সবাই যার যার মতো চলে গেল। কেটে গেছে 4 দিন। এর মধ্যে অনুভব আরও 2 দিন দিয়াকে দেখা করতে বলেছিল, আর আগের মতোই বসিয়ে রেখে পড়াশোনার খবর নিয়ে চলে যেতে বলেছে। কিন্তু ভার্সিটিতে কিছু মেয়েরা এটা নিয়ে কানাঘুষা করতে শুরু করেছে। মেঘের এসব শুনে আরও বেশি রাগ হচ্ছে। এই 3 দিন কিছু না বললেও আজ দিয়াকে ধরে বলতে লাগলো। কি রে, তোর সমস্যা কি? তুই আর অনুভব স্যার কি কোনো সম্পর্কে আছিস যেটা তুই বলতে নারাজ? কেন বারবার মিথ্যে কথা বলছিস আমাদের? শুধুমাত্র 2 মিনিটের লেখাপড়ার কথা জিজ্ঞেস করার জন্য তোকে 20 থেকে 30 মিনিট বসিয়ে রাখবে না? আর যদি রাখেও তোকে দেখার জন্য, কিন্তু তুই বলিস তোর দিকে ফিরিয়েও দেখে না, তাহলে কেমনি কি? স্যার কি তোকে বলতে নিষেধ করেছে? দিয়া মেঘের মুখের দিকে অসহায় চেহারা করে তাকিয়ে রইল। তারপর বলল, তোরা আমার কত পুরনো বন্ধু, তোদের কাছে আজ পর্যন্ত কোনো কিছু লুকিয়েছি যে আজ লুকাবো? স্যার কেন এমন করছে আমি নিজেও বুঝতে পারছি না। ঠিক আছে, এরপর যদি স্যার আবার আমাকে ডাকে, তুই আমার সাথেই যাবি আর বাহির থেকে দেখবি, তাহলে তো হয়ে গেল। দিয়ার কথাটা মেঘের খুব মনে ধরল। দিয়াকে বিশ্বাস করতেও মন চাইল, কিন্তু কেন যে মন সায় দিল না। আর এভাবে অনুভবকে নিয়ে দিয়ার সাথে মিলিয়ে কথা বলাটাও পছন্দ হচ্ছে না। নিজেকে কিছুটা পাগল পাগল লাগছে। কেন এত এলোমেলো সব চিন্তা রাগ হচ্ছে মেঘ বুঝে উঠতে পারছে না। সেদিন আর অনুভব দিয়াকে দেখা করতে ডাকেনি, কিন্তু মেঘের চোখ মুখ দেখে কেন যেন অনুভবের ভালো লাগছে না। তাই সে চিন্তা করলো দিয়াকে নিয়ে মেঘকে যে রাগানোর ধান্দা করেছে সেটা বাদ দিবে। তাই রাতে শুভকে কল দিল সব খুলে বলার জন্য, কিন্তু শুভর কথা শুনে অনুভব কি রিয়াকশন দেবে তা ভুলে গেল। শুভ অনুভবকে দিয়া আর মেঘের তখনকার কথা আর বুদ্ধি করার ব্যাপারটা সব বলল। পরের দিন অনুভবের ক্লাস নেই, তাই অনুভব আজ ভার্সিটিতে অনেক পরে যাবে। যেটা ভাবা সেটাই করলো। তবে সব দিনের তুলনায় আজ আরও বেশি পরিপাটি হয়ে এসেছে। তা দেখে মেঘের রাগ আরও দ্বিগুণ হয়েছে। কেন এত সেজে আসতে হবে সেটাই তার মাথায় কাজ করে না। মনে মনে হাজারটা বকা দিল অনুভবকে। ক্লাস শেষ করে ওরা যখন চলে যাবে তখন পিয়ন এসে জানালো দিয়াকে অনুভব ডাকছে। দিয়া আর মেঘ একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো। মেঘ সাগর আর শিশিরকে বলল, তোরা দুজন ক্যান্টিনে বস, শুভ ভাই আসবে, আমি একটু পর আসছি। ওরা মাথা নেড়ে চলে গেল। এদিকে দিয়া অনুভবের কেবিনে প্রবেশ করলো আর মেঘ বাহিরে দাঁড়িয়ে রইল। দিয়াকে বসতে বলে অনুভব মোবাইলে কিছু করতে লাগলো। 5 মিনিট না যেতে মেঘ কেবিনে উকি দেওয়া আরম্ভ করলো আর ভেতরে কি হচ্ছে বোঝার চেষ্টা করছে। অনুভব ফোন রেখে দিয়াকে বলল। তোমরা বড় হয়েছ, কিন্তু ম্যানার্স এখনো শেখোনি। দিয়া অনুভবের কথা শুনে চোখ বড় বড় করে তাকালো। অনুভব আবার বলল, আরবিতে কারো কথা শোনা অবশ্যই কোনো ভালো অভ্যাস না।
সেটা অবশ্যই জানো। মেঘ দরজার আড়াল থেকে কথাটা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল। তারপর অনুভব আবার বলল, দিয়া, তুমি কি কোথাও পোড়ার গন্ধ পাচ্ছ? আমার তো মনে হচ্ছে আশেপাশে কিছু পড়ছে। একথা শুনে দিয়া বেশ অবাক হলো, কারণ কোথাও থেকে ও পোড়ার গন্ধ বের হচ্ছে না। নিশ্চয়ই স্যার পাগল হয়ে গেছে। দিয়ার ভাবার মাঝে মেঘ হন হন করে অনুভবের কেবিনে প্রবেশ করলো। মেঘকে দেখে অনুভব মনে মনে বিজয়ের হাসি হাসলো, কিন্তু কিছুই মুখে প্রকাশ করলো না। মেঘকে ঢুকতে দেখে দিয়ার চোখ বড় বড় হয়ে গেল। দিয়া মনে মনে বলতে লাগলো, আজ এখানে এখন সিরোর হয়ে যাবে। আল্লাহ বাঁচাও, এই মেয়ের যে রাগ। অনুভব মেঘকে দেখে বলল, কারো কেবিনে প্রবেশ করতে হলে অনুমতি দরকার হয়, সেটা জানো না তুমি? মেঘ রাগী কণ্ঠে বলল, আমি তো অনেক কিছুই জানি না, তাই তো শিখতে আর জানতে আসলাম। তার আগে আমাকে বলেন, আপনি যে দিয়াকে ডেকে নিয়ে এসে বসিয়ে রাখেন, সেটা নিয়ে মানুষজন যে কত কথা রটাচ্ছে তা কি আপনার জানা নেই? যদি জেনেই থাকেন তাহলে বলেন, আপনি যে কাজ করছেন সেটা কতটুকু ঠিক আর কতটুকু ভুল? অনুভব দিয়ার দিকে তাকিয়ে তারপর মেঘের দিকে তাকিয়ে হেসে বলল, আমার তো মনে হচ্ছে দিয়ার থেকে তোমার কাছে কথাটা বেশি গায়ে লেগেছে। সেটা কি দিয়ার জন্য নাকি অন্য কোনো কারণে? মেঘের এবার আরও রাগ হলো অনুভবের কথা শুনে, কিন্তু কোথাও না কোথাও অনুভব কথাটা ঠিকই বলেছে। তবুও সে দমে গেল না, রাগ দেখিয়ে বলতে লাগলো, দিয়া মেয়ে মানুষ, ওর কথা মাথায় রেখে জানতে এসেছি। আর আমি এও জানি দিয়া আপনাকে পছন্দ করে না, তাই জানাতে এসেছি কাহিনীটা কি আসলেই হচ্ছে। অনুভব মৃদু হেসে ওর ফোনটা সামনে আনলো। তার ফোনে একজনকে ভিডিও কলে দেখতে পেল। ভিডিও কলের মানুষটাকে দেখে দিয়া ও মেঘ যেন আকাশ থেকে পড়ল, কারণ মানুষটা আর কেউ নয়, দিয়ার ভালোবাসার মানুষ সে। তার নাম আনান। আনানের সাথে দিয়ার ঝগড়া হয়েছে 2 সপ্তাহ হলো, তাই দিয়া রাগ করে ফোন ধরে না। কিন্তু আনান যে তার অনুভব স্যারকে ভিডিও কল দিয়ে তাকে দেখে, এটা তো চিন্তার বাহিরে ছিল। দিয়া ও মেঘ অনুভবের ডাকার কারণটা খুব সহজেই বুঝে গেল। মেঘ অনেক বেশি লজ্জা পেল। মেঘ আস্তে করে বলল, আপনি আনান ভাইকে কিভাবে চেনেন? অনুভব কিছু না বলে ফোনটা দিয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলল। বাইরে গিয়ে কথা বলো। দিয়া কথা না বাড়িয়ে মাথা নেড়ে হ্যাঁ বুঝিয়ে ফোন নিয়ে বাহিরে চলে গেল। দিয়া চলে যেতেই মেঘও বাহিরে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু তখনই অনুভব মেঘের হাত ধরে ফেলল। তারপর বলতে লাগলো, তোমাকে যেতে বলিনি, তুমি কোথায় যাচ্ছ? মেঘ অনুভবের দিকে ফিরে তাকালো, তারপর হাতের দিকে তাকালো। নিচের মনের ভেতর ভীষণ অস্থিরতা বোধ করছিল। অনুভব তা দেখে হাত ছেড়ে দিল, কিন্তু বলল, আমাকে কি সারা জীবন ভুলই বুঝতে হবে তোমার? কখনো মনে হয়নি আমি নামক মানুষটা ভুল ছাড়া ভালো কিছু করতে পারি? আমি জানি অনেক ভুল আছে আমার, কিন্তু আমি সে ভুলগুলো শুধরাতে এসেছি। জানি অনেকটা দেরি হয়েছে, কিন্তু তার পেছনের কারণ আছে। আমাকে কি বলার একটা সুযোগ দেওয়া যায় না? মেঘ বাঁকা হাসলো, তারপর বলল, সুযোগ তো অন্য কেউ চেয়েছিল, দিয়েছিলেন কি তাকে? মনে তো হয় দেননি। তাছাড়া এগুলো কথা আমাকে বলার কোনো কারণ দেখছি না আমি, কারণ আমি আপনাকে চিনি না। শুধু জানি আপনি আমাদের স্যার। এর চেয়ে বেশি কিছু কি আছে আমাদের মধ্যে? আমরা কি পূর্ব পরিচিত? মেঘের কথা শুনে অনুভব শান্ত চোখ জোড়া নিয়ে ঘুর লাগা দৃষ্টিতে মেঘের দিকে চেয়ে রইল কিছু সময়। আপন মনে মেঘের চেহারা মুখস্থ করে নিল। মেঘও চেয়েছিল কিছু সময়, কিন্তু বেশ কিছুটা অস্বস্তি কাজ করছিল, কারণ এভাবে কখনো কারো দিকে তাকিয়ে থাকেনি। তাই যত তাড়াতাড়ি সম্ভব চোখ ফিরিয়ে নিল। অনুভব কিছু বলতে যাবে তখনই দিয়া প্রবেশ করলো, তাই আর অনুভব কিছু বলল না। দিয়া ফোনটা অনুভবের হাতে দিয়ে বিদায় নিয়ে দুজনেই বেরিয়ে পড়ল। ওরা যেতেই অনুভব বলতে লাগলো, পূর্ব পরিচিত কিনা ঠিক আছে, কতটা পরিচিত তা তো দেখা হচ্ছে এবার। এখন যা হবে সামনাসামনি, আর কোনো লুকোচুরি নয়। অনেক হয়েছে, নিজেকে সত্যের মুখোমুখি করতে হবে। তাছাড়া সামনে মেঘের জন্মদিন, ওই দিনটা এবার আমি চাই আমার সাথেও কাটাক। তারপর আর কিছু না ভেবে কেবিন থেকে বের হয়ে গেল। এদিকে মেঘের মধ্যে কিছুটা লজ্জা আর ঘৃণাবোধ হচ্ছে নিজের প্রতি। কেন সে বাড়াবাড়ি করতে গেল? হুটহাট করে রাগ না করে শান্ত মাথায় কাজ করলো না, নিজের মাথায় চাটি মেরে বিড়বিড় করতে লাগলো। দিয়া মেঘকে উদ্দেশ্য করে বলল, অনেক বড় ভুল হয়ে গেছে রে, এমনটা করা ঠিক হয়নি। থাক বাদ দে, যদি কোনোদিন সুযোগ হয় স্যারের কাছে সরি বলে নেবনি।
মেঘ কিছুই বলল না। ক্যান্টিনে গিয়ে দেখলো শুভও চলে এসেছে। ওরা সবাই শপিংয়ে যাবে। মেঘের যাবার কোনো ইচ্ছে ছিল না, তবুও বাধ্য হয়ে যেতে হলো। সবাই খুব আনন্দ নিয়ে শপিং করছে, কিন্তু মেঘ কিছুটা অন্যমনস্ক হয়ে আছে। শুভ সব বুঝতে পারছে কিন্তু কিছুই বলছে না। রাতে মেঘ নিজের রুমে বসে বসে নিজের হাতের দিকে তাকাচ্ছে আর কেমন যেন অন্যরকম অস্থিরতার মধ্যে পড়েছে। কেন এমন হচ্ছে বুঝে উঠতে পারছে না। খুব করে মন চাইছে অনুভবকে দেখতে বা কথা বলতে, কিন্তু কোনোটাই সম্ভব নয়। তাছাড়া আগ বাড়িয়ে তো কথাও আর বলবে না। আজকে যা করেছে ভেবেই আরও অস্থির হচ্ছে। এদিকে অনুভব ভাবছে কিভাবে আরও মেঘকে দুর্বল করে দেওয়া যায়। পরিচিত হবার এত শখ, এবার বুঝবে অনুভব কি জিনিস। এই ভেবে অনুভব একজনকে একটা মেসেজ দিল, তারপর একটা বাঁকা হাসি হাসলো। পরের দিন ভার্সিটিতে মেঘ একটু তাড়াতাড়ি এসেছে, কারণ সারা রাত তার ঘুম হয়নি, তাই বাড়ি থেকে আগেই বের হয়ে গেছে। কিন্তু এসেই দেখে বড় ভাইয়েরা বসে রাগিং করছে। মেঘ এসব কিছুর প্রতিবাদ করে সব সময়, কিন্তু আজ দেখতে চায় ওরা কী করে, আর ওদেরকে ওদের ভাষায় জবাব দেবে, তাই চুপ করে দাঁড়িয়ে আছে। একটু পর একটা সিনিয়র ভাই এসে বলল, কোন ইয়ার, নাম কি? মেঘ সুন্দর করে সব কিছুর উত্তর দিল। তারপর ভাইয়াটি বলল, তোমাকে একটা লাভ লেটার লিখতে হবে, আর যে প্রথমে গেট দিয়ে আসবে তাকেই দিতে হবে। মেঘ মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তারপর লেখা আরম্ভ করলো। লেখা শেষে উঠে দাঁড়িয়ে বাঁকা হাসলো। তারপর গেটের কাছে গেল। তখনই কথা নেই বার্তা নেই, অনুভব সামনে চলে এলো। অনুভবকে দেখে মেঘের মাথায় বাজ পড়ল। অনুভব মেঘকে দেখে মিটিমিটি হাসতে লাগলো। তারপর বলল, কিছু কি বলতে চাও, নাকি পরিচিত হতে এসছো? মেঘ মনে মনে রাগ করলো, কিন্তু কিছুই বলল না। কাপা হাতে চিঠিটা অনুভবকে দিয়ে বলল। এটা নিন, ওই ভাইয়ার আপনাকে দিতে বলেছে। অনুভব বলল। তা ঠিক আছে, কিন্তু লেখাটা কি তুমি লিখেছো? মেঘ হাসি দিয়ে বলল। জি, আমি লিখেছি। অনুভব চিঠিটা খুলে পড়তে লাগলো। চিঠিটা পড়ে অনুভবের মাথায় হাত, কারণ কিছুতে লেখা ছিল, ডিয়ার কেউ একজন, পত্রের প্রথমেই জানাই ডেটল স্যাভলনের জীবাণুমুক্ত ভালোবাসা। আশা করি নাইসেল পাউডার মেখে ভালোই আছো। আমি তোমাকে ডেরি মিল্কের মতো পছন্দ করি। তোমাকে দেখলে আইসক্রিমের মতো গলে যাই। তোমাকে ছাড়া আমার জীবন চায়না মোবাইলের মতো মূল্যহীন। আর কিছু লিখে তোমার ফেয়ার হ্যান্ডসাম ক্রিম মাখার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আমি কোনোদিন পত্র লিখিনি, তাই যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সার্ফ এক্সেল দিয়ে মুছে ফেলো। আর যদি হাসি আসে তাহলে পেপসোডেন দিয়ে দাঁত ব্রাশ করে নিও। আমার পত্র পড়ে যদি তোমার মাথা গরম হয় তাহলে নবরত্ন কুল তেল দিয়ে মাথা ঠান্ডা করে নিও। ইতি, পরিচয় হবার দরকার নেই। অনুভব বুকের বাম পাশে হাত রেখে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। কি ভয়ঙ্কর চিঠি রে বাবা! বাপের জন্মে এমন চিঠি কেউ কোনোদিন দেখেছে বলে মনে হয় না। চিঠি পড়ে সে এতটাই হতভম্ব হতবিহ্বল হয়ে গিয়েছিল যে মেঘ যে তার সামনে থেকে চলে গেছে সে খেয়ালই করেনি। তবু চিঠিটা খুব যত্ন করে বুকের বাম পাশে ভাঁজ করে রেখে দিল। তারপর মনে মনে বলল, ও কি কোনোভাবে বুঝে গেছে যে এটা আমার প্ল্যান ছিল? তা না হলে শেষে এমন সম্বোধন কেন করলো? যাই হোক, বুদ্ধি আছে বলা যায়, তবে চিঠির উত্তরটা তো দিতেই হবে। এই বলে বাঁকা হাসলো। এদিকে মেঘ ক্লাসে ঢুকে রহস্যময় হাসি দিল। এই হাসির কারণ হলো সে বাজমাত করতে পেরেছে। মেঘের ভাবনার মাঝে সাগর শিশির ও দিয়া আসলো আর বলতে লাগলো, তুই বলে অনুভব স্যারকে লাভ লেটার দিয়েছিস। এই বলিস স্যারকে দেখতে পারিস না, কিন্তু পুরো ক্যাম্পাসের সামনে এটা তুই কিভাবে করলি? আমাদের জন্য একটু অপেক্ষা করতে পারতি না? এতটাই পর হয়ে গেলাম আমরা। মেঘ তিনজনের দিকে তাকিয়ে বড় বড় চোখ করে বলতে লাগলো। ড্রামা করা শেষ তোদের? সাগর আমতা আমতা করে বলল, দেখো বনু, আমরা ড্রামা করি না, যা সত্যি তাই বলছি। রাগ কেন করছিস? এত পর কিভাবে করে দিলি? মেঘ রাগের লোক নিয়ে সাগরের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে সাগরের কান ধরে বলল, তোরা এত খবর পেয়েছিস অথচ আমি এটা কেন করেছি সেটা তোরা জানিস না। এটা বিশ্বাস করতে বলবি না। এখন সুন্দর করে সিটে বস, কারণ স্যার এলে বলে। মেঘের কথা শুনে ওরা হো হো করে হেসে দিয়ে সিটে বসলো, কারণ
এখন বেশি কথা বাড়ালে সবগুলোকে মার দিতে মেঘের দেরি হবে না, তাই ওরা আর কিছুই বলল না। ক্লাস শেষ করে ওরা সবাই ক্যান্টিনে গিয়ে বসলো। অনুভবের ক্লাসে ওরা কোনো ঝামেলা করেনি, লোক জানাজানি করে তামাশা করা ওরা ভুলেও করবে না। ক্যান্টিনের আড্ডার মাঝেই একটা ছেলে এসে মেঘের উদ্দেশ্যে বলল, আপু, এই বইটা আপনাকে দিতে বলেছে। মেঘ কিছু না বলে বইটা হাতে নিতেই ছেলেটা তখনই চলে গেল। মেঘ কিছু জিজ্ঞেস করতে পারল না। বইটা ছিল ওদের ডিপার্টমেন্টের বই। বইটা হাতে নিয়ে কিছু সময় নাড়াচাড়া করে ব্যাগে ঢোকালো, সাথে বাঁকা হাসলো, যার অর্থ কেউ বুঝল না। বইটা কার আর কে দিতে বললো আর কেন? সব কেনর উত্তর খুঁজতে যাবি না, কারণ উত্তর পাবি না। কেউ আর কিছুই বলল না, কারণ মেঘ যে হারতারা সে বলবে না বুঝিয়ে দিয়েছে। রাতে ঘুমানোর আগে মেঘ বইটা বের করলো, কারণ ও জানে এটা কোনো বই না। এখানে মেঘের চিঠির উত্তর দিয়েছে অনুভব। অনুভব কি করতে পারে তার ধারণা হয়ে গেছে তার। বইটা খুলেই দেখতে পেল যেটা ভেবেছিল সেটাই, কিন্তু চিঠি না ছিল চিরকুট। চিরকুট ছিল নীল রঙের কাগজের উপর লেখা, চিরকুট। রসহীন তেতো আমি, পারি না কিছু আমি, চেষ্টায় কত তেষ্টা মেলায়, আর কিভাবে মেলাবো তোমায়। তবু এটুকু বলতে পারি, তুমি কবিরা অলেখা কাব্য, আর আমার জীবনের না বলা গল্প। চিরকুটটা পড়ে মেঘ বারবার বড় বড় করে নিঃশ্বাস নিতে লাগলো। কেমন যেন অস্থিরতা কাজ করতে লাগলো। কি বলবে আর করবে বুঝে উঠতে পারল না। অনেক অস্থিরতা নিয়ে কোনো মতে রাত পার করলো। সকালবেলা মেঘের আম্মু ওর ছোট ভাইকে নিয়ে স্কুলে গেছে। মেঘ ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তখনই দরজার ডোরবেল বাজলো। ময়নার মা গিয়ে দরজা খুলে দিল। দেখলো উকিল সাহেব এসেছে। ময়নার মা তাকে বসতে দিয়ে মেঘকে তা জানিয়ে গেল। মেঘ এত সকালে উকিল সাহেবকে দেখে বেশ চিন্তায় পড়ল। তার উপর বাবা বাসায় নেই, ফিরবে আরও 2 দিন পর। তবুও মেঘ জানে কিভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হয়। মেঘ প্রথমে উকিল সাহেবের সাথে কুশলাদি বিনিময় করলো, তারপর আসার কারণ জিজ্ঞেস করলো। উকিল সাহেব জানালেন তিনি কাল প্রায় 6 মাসের জন্য ইতালিতে যাবেন, তাই আজ এসেছেন। উকিল সাহেব আরও বললেন তার কাছে কিছু দলিল আর একটা চিঠি আছে, যা তার দাদু তার 22তম জন্মদিনে দিতে বলেছিল। যেহেতু মেঘ তোমার জন্মদিন আর কিছুদিন পরে, তাই ভাবলাম আজই দিয়ে যাই। তা না হলে 6 মাসের আগে আর দেওয়া সম্ভব হবে না, হয়তোবা বেশ অনেকটাই দেরি হয়ে যাবে, তাই চলে এসেছি নিতে। দাদুর কথা শুনে মেঘের মনটা খারাপ হয়ে গেল। সে তার দাদুকে নিজের ভালোবাসাটা দেখাতে না পারার আফসোসটা আবার মনের দাগ কেটে গেল। তবুও স্বাভাবিক থেকে উকিল সাহেবের কাছ থেকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে নিল। উকিল সাহেব চলে যেতে মেঘ নিজের রুমে বসে সবকিছু হাত নিয়ে দেখতে লাগলো। দেখলো দাদা তার নামে অনেক পুরনো একটি পৈতৃক সম্পত্তি লিখে দিয়েছেন, যা তার বংশের মেয়েরা পায়, কিন্তু তার আগে যে পেয়েছে তাকে সে চেনে না। মেঘ অনেকটাই অবাক হলো, কারণ যার নামে দেওয়া সে তার দাদার মেয়ে নামে পরিচিত, কিন্তু মেঘের তো কোনো ফুপু নেই। তাহলে কিভাবে কি বুঝতে পারলো না। দলিলগুলো খুব মনোযোগ দিয়ে দেখে নিল, তারপর কাঁপাকাঁপি হাতে দাদুর লেখা শেষ চিঠিখানা হাতে নিল। খুলতে গিয়ে প্রথমে একটা হাস্যজ্জ্বল একটা মেয়ের ছবি পেল। ছবিটা দেখেই বোঝা যাচ্ছে অনেক পুরনো একটা ছবি। মেয়েটা দেখতে অনেকটা তার দাদুর মতোই, কিন্তু এ ছবির মেয়েকে সে কোনোদিন দেখেনি। ছবির পেছনের দলিলে লেখা সেই মেয়েটির নাম। বাকিটা বুঝতে আর বাকি রইল না মেঘের। মেঘ তার দাদুর চিঠিটা আস্তে করে খুলে পড়তে লাগলো। চিঠিটা যতই পড়ছে মেঘের হাত পা ততই ঠান্ডা হয়ে আসছে। চোখের পানি এক সময় বাধা ভেঙে পড়তে শুরু করলো। নিজেকে শক্ত রাখতে অনেক চেষ্টা করছে, কিন্তু পারছে না। কিভাবে সে এই নির্মল সত্যটা স্বীকার করে নেবে? সে তো অনেক বড় ভুল করে ফেলেছে। এলোমেলো পায়ে ঘর থেকে বের হয়ে ভার্সিটিতে যেতে শুরু করলো। চোখে মুখে বিধ্বস্ততার ছাপ স্পষ্ট। এদিকে অনুভব ক্লাসে ক্লাস নিতে শুরু করেছে। মেঘ তখন এমনভাবেই কোনো অনুমতি ছাড়াই ক্লাসে প্রবেশ করে। অনুভবের সামনে গিয়ে দাঁড়ালো। অনুভব নিজের মুখের সামনে হঠাৎ এভাবে মেঘকে দেখে বেশ অবাক হলো। মেঘের মুখে বিধ্বস্ততার ছাপ দেখে অনুভবের বুকের ভিতরে হাহাকার করে উঠল। হঠাৎ এভাবে এই রূপে ওকে আশা করেনি।
তার চিরকুটের কারণে যে এমন হয়নি সেটা সে বুঝতে পেরেছে, কিন্তু কি এমন ঘটনা ঘটলো বুঝতে পারছে না। ক্লাসের সবাই মেঘের দিকে তাকিয়ে আছে। অনুভব মেঘের থেকে দৃষ্টি সরিয়ে সবাইকে দেখতে লাগলো। তারপর বলল, 10 মিনিটের জন্য একটু বিরতি লাগবে। এ বলে মেঘের হাত ধরে ক্লাসের বাইরে নিয়ে যেতে চাইলে কিন্তু তার আগেই মেঘ অনুভবের ওপর অজ্ঞান হয়ে পড়ে গেল। মেঘের অজ্ঞান হওয়াতে অনুভব বেশ খানিকটা ভয় পেয়ে গেল। সাগর, দিয়া ও শিশির সাথে সাথেই ওদের কাছে এলো। ওর কি হলো? সকালে তো কথা বলেছি, তখন তো ঠিকই ছিল, কিন্তু ওকে দেখিয়ে মনে হচ্ছে ও অনেক কান্না করেছে। কিন্তু ও তো কাউকে ওর কান্না দেখায় না। তাছাড়া আপনার সামনেই বা এভাবে এলো কেন বুঝতে পারছি না। ওকে আগে হাসপাতালে নিতে হবে, ওর অনেক সমস্যা আছে। সাগরের কথায় অনুভবের হুঁশ ফিরল। তাড়াতাড়ি করে কোলে তুলে নিল মেঘকে। মেঘকে নিয়ে যেতে যেতে অনুভব বলল, শুভকে ফোন করে আসতে বল তাড়াতাড়ি। সাগর আর দেরি না করে সাথে সাথেই শুভকে ফোন করে জানিয়ে দিল। হাসপাতালে আইসিইউর বাইরে সবাই মুখ কালো করে দাঁড়িয়ে আছে। অনুভব যেন নিস্তেজ অনুভব করছে, কোনো বোধশক্তি যেন কাজ করছে না। শুভ এলো বেশ কিছু সময় পরে। শুভ এসে রাগী কণ্ঠে অনুভবকে বলল, আমাকে না জানিয়ে তুই কি কিছু করেছিস? মেঘের এমন অবস্থা কেন হলো? তোকে আমি বারবার বলেছি বাড়াবাড়ি একটু করবি না। কিভাবে এমন হলো আগে বল। অনুভব আস্তে আস্তে শান্ত স্বরে সব বলল। তা শুনে শুভ কিছুটা শান্ত হলো, কিন্তু হঠাৎ এমন কি হতে পারে সেটা নিয়ে বেশ চিন্তায় পড়ে গেল। সেই সময় ডাক্তার কেবিন থেকে বের হলো। ডাক্তার জানালো অতিরিক্ত কোনো কিছু নিয়ে চিন্তার ফলে এমনটা হয়েছে। ভয় তেমন কিছুই নেই, কিন্তু এত অল্প বয়সে মনে হয় চিন্তা বেশি করে। আমি ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, 2-3 ঘন্টা পর স্বাভাবিক হয়ে যাবে। ডাক্তারের কথা শুনে ওদের সকলের কলিজায় পানি আসলো। এতক্ষণ বেশ চিন্তায় ছিল ওরা। শুভ কিছু একটা ভেবে সাগর, শিশির আর দিয়াকে বলল, তোমার এত সময় এখানে থেকে কি করবে? আমি আর অনুভব আছি, চিন্তা করতে হবে না। আর মেঘের আম্মু যদি ফোন দেয় বলবে আমার সাথে আছে, আর ও অসুস্থ হলেই তোমাদের কল করে জানিয়ে দেব। শুভর কথা শুনে ওরা আর কিছুই বলল না। ওরা জানে শুভ যেহেতু বলেছে তার পিছনে কারণ আছে, তাই ওরা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে চলে গেল। শুভ অনুভবের দিকে যেই দৃঢ়ভাবে কিছু সময় চেয়ে থেকে বলল, মেঘ তোকে কিছু হয়তো বা বলতে এসেছিল, কিন্তু বলার ভাষা বা শব্দ গুছিয়ে উঠতে পারেনি। বেশ চিন্তার ফলে গুলিয়ে ফেলেছে। আমার মনে হয় ওর পাশে গিয়ে তোর বসে থাকা উচিত, যাতে যখন ওর জ্ঞান ফিরে তোকে দেখে কিছুটা স্বাভাবিক ও ভরসা পায়। এমনও হতে পারে ও সব সত্যি জেনে গেছে, না হয় তোর পরিচয়টা নিয়ে কিছু বলতে চাই। যাই হোক, ওটা নিয়ে পরে ভাবি। তুই ওর আগে গিয়ে বসে থাক, আমি একটু পরে আসছি। এ বলে শুভ চলে গেল। অনুভব এত সময় শুভর কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনে বোঝার চেষ্টা করতেছিল। নিজেকে এতটা অসহায় আগে লাগেনি। ঝড় তুফান তো জীবনে কম যায়নি। নিজেকে স্বাভাবিক রেখেই মেঘের পাশে আস্তে করে বসে রইল। হাত বাড়িয়ে যে হাতটা ধরবে, হ্যাঁ, সাহসও পাচ্ছে না। তবু অনেক কষ্টে সাহস জুগিয়ে হাতটা ধরল। তারপর ঘোর লাগা দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল মেঘের দিকে, যেন হাজার বছরে দেখার তৃষ্ণা মেটাচ্ছে। কেটে গেছে বেশ কিছু সময়। এত সময় ধরে অনুভব মেঘের কাছে বসেছিল। শুভ তখন যাওয়ার কিছু সময় পরেই চলে এসেছে। ভেতরে গিয়ে মেঘকে একবার দেখে বাইরে এসে বসে রয়েছে। মেঘের জ্ঞান ফিরতে শুরু করেছে। অনুভব তা দেখে দ্রুত নিজের হাত মেঘের হাত থেকে সরিয়ে নিল। মেঘ আস্তে আস্তে চোখ খুলল। আশেপাশে তাকিয়ে বুঝতে পারল সে এখন হাসপাতালে। চোখ ঘুরিয়ে অন্য পাশে তাকাতে দেখতে পেল অনুভব তার দিকে তাকিয়ে রয়েছে। অনুভবকে দেখে তার সকালের সব ঘটনা মনে পড়ে গেল। তারপর কষ্টে দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। অনুভব মেঘে চোখের পানি দেখে ব্যস্ত হয়ে পড়ল। মেঘকে বলতে লাগলো, পেয়েছি। তোর কি অনেক কষ্ট হচ্ছে? দাঁড়া, আমি ডাক্তার ডেকে নিয়ে আসি। এ বলে অনুভব বাহিরে যাওয়ার জন্য পা বাড়াবে, তখনই মেঘ অনুভবকে বলল, ডক্টর ডাকতে হবে না, ঠিক আছি আমি। মেঘের কথা শুনে অনুভব পিছনে ফিরে তাকালো। তারপর মেঘের কাছে এসে আবার বসলো। তারপর মেঘের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি হচ্ছে তোমার? আমাকে খুলে বলো। তোমার চোখের পানি আমার সহ্য হয় না।
এ বলে মেঘের চোখের পানি মুছে দিল। মেঘ অনুভবের হাতের স্পর্শ পেতে চোখ বন্ধ করে নিল। কত বছর পর মানুষটা তাকে ভালোবেসে স্পর্শ করেছে, কিন্তু সে সেই মানুষটাকে ভুল বুঝে এসেছে কত বছর ধরে। ভাবতে কষ্টটা আরও বেড়ে যাচ্ছে। মেঘ নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে, তবুও কেন যেন পারছে না। চোখ বন্ধ রেখেই অঝরে কান্না করতে লাগলো। মেঘের এমন কান্না দেখে অনুভব আরও বেশি বিচলিত হয়ে পড়ল। মেঘকে ডেকে বলতে লাগলো, মেঘ, তুমি এভাবে কান্না করছো কেন? আমাকে খুলে বলো, আমি তা না হলে বুঝবো কিভাবে? আমাকে বলো প্লিজ। মেঘ অনেক কষ্টে বলতে লাগলো। বাবাকে একটা ফোন করা যাবে? আমি বাবার সাথে কথা বলতে চাই। অনুভব বলল, চাচার ফোন নম্বর তো আমার কাছে নেই, শুভ বাইরে আছে, আমি ব্যবস্থা করছি। মেঘ আর কিছু বলল না। অনুভব শুভকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। শুভ মেঘকে ফোন দিয়ে বলল কথা বলতে। মেঘ ওর বাবাকে ফোন দিয়ে বলল আজ রাতের মধ্যেই যেন বাসায় ফিরে আসে। তার বাবা আর কোনো দ্বিমত না করে আচ্ছা বলে ফোন রেখে দিল, কারণ মেঘের কণ্ঠ অনেক ভারী শোনাচ্ছিল। তাছাড়া শুভ আগে মেঘের ঘটনা ওর বাবাকে জানিয়েছে। মেঘ না বললেও সে আজ রাতের মধ্যেই চলে আসতো। ডাক্তার এসে মেঘকে চেক আপ করে গেছে। মেঘ আগের থেকেই অনেক ভালো আছে, ইচ্ছে করলেই বাসায় নিয়ে যেতে পারে। তাই অনুভব ডাক্তারের সাথে গিয়ে সব কিছু ঠিক করতে গেছে। শুভ মেঘের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি হয়েছে আমাকে বল। কান্না করে অসুস্থ হয়ে পড়বি, তার উপর আঙ্কেলকে আসতে বললি। তার চেয়ে বড় কথা, অনুভবের সাথে গিয়েই কেন অজ্ঞান হয়ে পড়লি? তুই তো অনুভবের সাথে তেমন কথা বলিস না, এমনকি ঘটনা ঘটলো কিছুই বুঝতে পারছি না। মেঘ শুভর দিকে তাকিয়ে বলতে লাগলো, রাতে বাবা আসলে সব প্রশ্নের উত্তর একসাথে দেব। তুমি আমার সাথে অনুভবকে নিয়ে বাসায় যাবে। অনেক ভুল করে ফেলেছি আমি, সব কিছু ঠিক করতে হবে। আরও একটা কথা, তোমার এঙ্গেজমেন্টের দিন আরও একটা এঙ্গেজমেন্ট হবে, তারও ব্যবস্থা করতে হবে। তুমি পারবে তো? শুভ মেঘের কথা শুনে ভাবলার মতো চেয়ে আছে। এই মেয়েকে বোঝা অনেক কঠিন, কখনো কি করে ফেলে আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। মেঘকে নিয়ে শুভ আর অনুভব মেঘদের বাড়িতে গেল। শুভ মেঘ সব ঘটনা মেঘের আম্মুকে খুলে বলল। তারপর অনুভবকে পরিচয় করে দিল। অনুভবকে দেখে মেঘের আম্মুর চোখ বড় বড় হয়ে গেল। তারপর মেঘের দিকে তাকিয়ে রইল। মেঘ তার মায়ের চোখের ভাষা বুঝতে পারল, তাই সে মুচকি হেসে মাকে তার দায়িত্ব পালন করার জন্য ইশারা করল। মেঘের মা আর দেরি না করে তাড়াতাড়ি ওদের বসতে বলল আর খাবারের ব্যবস্থা করতে লাগলো। এদিকে মেঘ নিজের রুমে এসে আগের মতো করে কান্না করতে লাগলো। নিজেকে শান্ত বা স্বাভাবিক কোনোটাই করে রাখতে পারছে না। নিজেকে বড়ই অসহায় বোধ করছে। অনুভব ছোটুর সাথে পরিচিত হলো, তার সম্পর্কে সবকিছু জিজ্ঞেস করে দিল। এর মাঝে মেঘের মা হরেক রকমের খাবারের ব্যবস্থা করে ফেলেছে। মেঘের মা অনুভবের সাথে কথা বলে সবার খোঁজ খবর নিচ্ছিল। অনুভবকে এতগুলো বছর পরে দেখেও তার চিনতে ভুল হয়নি। অনুভবকে কিভাবে তার ভালোবাসাগুলো প্রকাশ করবে তা সে বুঝে উঠতে পারছে না। তখনই ময়নার মা এসে মেঘের মায়ের কানে কী যেন বলল। তা শুনে তার মুখ অন্ধকার হয়ে গেলে শুভ আর অনুভব তা সবই খেয়াল করল। মেঘের আম্মু ওদের উদ্দেশ্যে কিছু বলতে নেবে তার আগেই অনুভব বলল, চাচি, আমি কি মেঘের রুমে যেতে পারি? আমার ওর সাথে কিছু কথা আছে, যদি আপনি অনুমতি দেন। মেঘের মা নির্দ্বিধায় অনুভবকে যাওয়ার অনুমতি দিল। অনুভব সাথে সাথেই উঠে চলে গেল। মেঘের ঘরের দরজার সামনেই দাঁড়াতেই অনুভবের বুকে মোচড় দিয়ে উঠল, কারণ ঘরের ভেতর থেকে মেঘের কান্নার গুনগুন শব্দ ভেসে আসছিল। অনুভব দেরি না করে তাড়াতাড়ি ঘরের ভেতরে প্রবেশ করল। দেখল মেঘ বিছানায় বসে বসে কান্না করছে, হাতে কিছু একটা কাগজ জাতীয় জিনিস নিয়ে। অনুভব মেঘের দিকে এগিয়ে গেল, তারপর মেঘের পাশে বসে পড়ল। মেঘ মাথা তুলে অনুভবকে দেখে হঠাৎ করে একটা কাণ্ড করে ফেলল, যা অনুভব কল্পনা করতে পারেনি। ঘটনাটা এত দ্রুত হয়ে গেল যে অনুভব পুরো ফ্রিজ হয়ে গেছে, কারণ মেঘ অনুভবকে দেখে তার কষ্টগুলো আরও বেড়ে যায়। তাই সে অনুভবকে জড়িয়ে ধরে, যা অনুভব আশা করেনি।
কিছু সময় পর অনুভবের হুঁশ ফেরে। তখন অনুভব ও মেঘকে দুহাত দিয়ে আঁকড়ে ধরে। মেঘ কান্না করতে করতে বলে, আপনার মনে এত কষ্ট জমে আছে, তা কেন আমায় এতদিন বলেননি? কেন আরও আগে ফিরে আসেনি?